নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাবো সিটিভিএনে। আমার পড়ুয়া বন্ধুরা যারা রয়েছে প্রত্যেককে গুড মর্নিং। তোমরা নিশ্চয়ই চলে এসছো, কারণ তোমাদের প্রিয় অনুষ্ঠান এটা এডুকেশন অনলাইন। এবং আজ নিশ্চয়ই মনে করছো যে কি পড়বো আমরা, এবং আমার কোন পড়ুয়া বন্ধুরা আজ পর্দার ওপারে বসবে স্যারের ক্লাস করার জন্য। 9 থেকে 11 যারা রয়েছে তারা প্রত্যেকেই বসতে পারো আজকে। তার কারণ জাতীয়তাবাদী আন্দোলন অর্থাৎ ইতিহাস পড়ব আজকে আমরা। সেখানে গান্ধীজির ভূমিকা, তাছাড়াও অন্যান্য যা যা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে স্যার সেই প্রত্যেকটা বিষয় নিয়েই আলোচনা করবেন। তাই স্যার তোমাদের প্রিয়, কারণ এর আগেও স্যার তোমাদের পড়িয়েছেন, স্যারের সঙ্গে আগে আলাপ করাই। আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক নন্দী। স্যার আপনাকে অনেক অনেক স্বাগত জানাবো আজকের এই অনুষ্ঠানে। এবং এর আগেও আমরা দেখেছি যে বেশ কয়েকটা চ্যাপ্টার একেবারে গল্পের মতো আপনি পড়িয়েছেন। সেক্ষেত্রে আজকের শুরুটা কিভাবে হবে? প্রথমেই বলি, কেমন আছো বন্ধুরা? তোমরা স্কুলের ভাবছিলাম স্কুলে যাবে, স্কুলের একটা নিয়ে আবার স্কুল বন্ধ হয়ে গেল। তো চিন্তা করো না, তোমরা স্কুলে যেতে পারবে, আবার স্কুল শুরু হবে সেই আশায় আমরা পড়াশোনাটা মন দিয়ে করো। কারণ হচ্ছে পরীক্ষা তো রয়েছেই, কারণ ক্লাস 10-এর যেমন ফাইনাল এক্সাম রয়েছে, সেখানে অলরেডি ক্লাস 11-এরও ফাইনাল এক্সাম রয়েছে। বিশেষ করে আইএসসিতে এখনও তো ফাইনাল এক্সাম বাকি রয়েছে, তো এই মাধ্যমিকেও তো বাকি রয়েছে। তো সেই ক্ষেত্রে বলি, আজকের যে সাবজেক্টটা নিয়ে পড়াবো, যে সাবজেক্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট, যেটা হচ্ছে গান্ধীজির ভূমিকা ভারতের স্বাধীনতা সংগ্রামে। হোয়াট ইজ দ্য রোল অফ দ্য মোহনদাস করমচাঁদ গান্ধী, আমাদের ফাদার অফ ইন্ডিয়া, জাতির জনকে। তো সেই জিনিসটা কিভাবে তিনি এলেন, কেনভাবে তিনি শুরু করলেন, সেই নিয়ে শুধু আজকে গল্প করব। এবং গল্পগুলো অনেক কিন্তু রোমাঞ্চকর, মানে অনেক বেশি সাসপেন্সিভ। কীভাবে জিনিসটা আসছে, কীভাবে করলেন তিনি আমাদের ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকে তিনি একটা মোড়ে ঘোরালেন, অন্য একটা চ্যাপ্টারে ঘোরালেন। সেই থেকে মানে সেই একটা অধ্যায়, সেই অধ্যায়ের আজকে ফার্স্ট পার্টটা করাবো। সেই অধ্যায়ের সমস্ত কিছু ফার্স্ট পার্টটা কীভাবে করবো, ক্লাস 11-এর তোমাদের রয়েছে, ক্লাস 9-এরও হিস্ট্রিতে রয়েছে, 10-এরও হিস্ট্রিতে রয়েছে, আইএসসি সাবজেক্টে। তো সেই জন্য এই চ্যাপ্টারটা খুব মন দিয়ে শোনো, মানে আমি শুধু গল্পটা শোনো মন দিয়ে, তারপরে দেখবে তোমাদের পড়তে খুব ভালো লাগবে। তো ফার্স্ট অফ অল আজকে আমি এখনই চলে যাই মোহনদাস করমচাঁদ গান্ধীর সম্বন্ধে। দেখো, মোহনদাস করমচাঁদ গান্ধী, প্রথমে বলি, উনি জন্মগ্রহণ করেছিলেন, তোমরা সবাই জানো 2 অক্টোবর, বাবা গান্ধী বার্থডে, তোমাদের স্কুলের ছুটি থাকে সেই সময়। 1869 খ্রিস্টাব্দে 2 অক্টোবর তিনি গান্ধীজি জন্মগ্রহণ করেছিলেন। গান্ধীজির ফুল নেম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। বাবা করমচাঁদ গান্ধী তিনি ছিলেন আমাদের পোরবন্দরের দেওয়ান। আচ্ছা, পোরবন্দরটা কি? গুজরাটের পোরবন্দর, যেখানে গান্ধীজি জন্মগ্রহণ করেছেন। বর্তমান নাম হচ্ছে এখন সুদামপুরি যে জায়গাটার বর্তমান নাম, সেই বর্তমান নামে এতেই পোরবন্দর, ওখানে কিন্তু গান্ধীজি জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলা থেকেই বাবা ছিলেন খুব অর্থোডক্স পরিবার, মা ছিলেন পটলিবাই, প্রচণ্ড অর্থোডক্স পরিবার। সেখানে কিন্তু আমরা পুরো নিরামিষ খাওয়ার ব্যাপারে সমস্ত কিছু থাকে। তো সেই সময় গান্ধী একবার এই টেস্ট করার জন্য, মানে নন ভেজিটেরিয়ান টেস্ট করার জন্য তিনি একদিন খেয়েছিল। সেই গল্পটা আমার মানে করমচাঁদ গান্ধীর কানে চলে যায়, এবং তাকে শাস্তি দেওয়ার জন্য সবাই প্রস্তুত হয়ে থাকে। গান্ধী কিন্তু একদম পুরো তখন গিয়ে কিন্তু সত্য কথাটা বলে দেয় যে আমি খেয়েছি মাংসটা। এবং এর ফলে তখন করমচাঁদ গান্ধী যেন সন্তুষ্ট হয়, মানে সবসময় সত্য কথা বলার ও চেষ্টায় সবসময় থাকেন, এবং সেই চেষ্টায় থাকেন বলেই সেই জন্য গান্ধীজির এই ভূমিকাটা তিনি কিন্তু সারা জীবন প্রেস করেছেন পরবর্তীকালে। এবং এটাও আমরা কিন্তু ইতিহাসের বিভিন্ন জায়গায় তিনি কিন্তু তার এই পদক্ষেপ তিনি নিয়েছেন। শিক্ষা জীবনটা নিয়ে শুরু করি। শিক্ষা জীবনটা সবচেয়ে প্রথম কথা, যে গল্পটার প্রথম হচ্ছে শিক্ষা জীবন। প্রথম আমরা দেখো রিয়েল নেম অ্যাবাউট মোহনদাস করমচাঁদ গান্ধী কেটে রয়েছে। বার্থ হচ্ছে 2 অক্টোবর 1869, পোরবন্দর, গুজরাট। ফাদার নাম হচ্ছে করমচাঁদ গান্ধী, মাদার হচ্ছে পটলিবাই। এবং আরেকটি হচ্ছে সবচেয়ে প্রথম কথা, এটা আমি একটু বলছি এই যে পরের পয়েন্টটা, তার আগে আমি শিক্ষা জীবনটাকে বলে দিই। শিক্ষা জীবনে রাজকোটের আলফ্রেড স্কুল থেকে তিনি পড়াশোনা করেন, এবং পড়াশোনা করার পর এরপর গুজরাটের ভবনগরে সামালদাস কলেজ থেকে তিনি কিন্তু গ্র্যাজুয়েশন করেন। গ্র্যাজুয়েশন করার পর আপনার গ্র্যাজুয়েশন হি ডিসাইডেড, মানে কী করবে তিনি তখন ভাবতে পারছিলেন না, কীভাবে তিনি করব। সেই সময় তখন ওনার
ওনার একজন বন্ধুর এতেই মানে সমস্ত কিছু সবার অনেক প্রতিবন্ধকতা ছিল, হিন্ডারেন্স ছিল, তখন উনি ভাবলেন যে আমি ব্যারিস্টারি পড়বো। কিন্তু আফটার কমপ্লিশন গ্র্যাজুয়েশন তিনি চলে গেলেন, হি ওয়েন্ট টু লন্ডন, লন্ডনে চলে গেলেন সেখানে ব্যারিস্টারি পড়তে। এবং সেটা কিন্তু মা কিন্তু তখন কিন্তু রাজি হয়নি। মা রাজি না হওয়ার জন্য অনেক সেই সময় কিন্তু তাকে মা তাকে অনেক শর্ত করে দিয়েছিল, কন্ডিশন করে দিয়েছিল যে তখন সেই সময় তোমরা মানে সমুদ্র পার হয়ে গেলে তার ধর্ম চলে যাবে, এইরকম একটা কিন্তু মানে এইরকম একটা সাবজেক্ট কিন্তু অর্থোডক্স ফ্যামিলিতে এটা কিন্তু বিশাল পরিমাণে বিরাজ করতো। এবং সেই সময় তিনি তার মা পুটলিবাই তখন জৈন সন্ন্যাসী বেচাজির কাছে প্রতিজ্ঞাবদ্ধ করেন যে তুমি সারা জীবন তিনি কোনো নিরামিষ খাবেন, কোনো ড্রিঙ্কস থেকে শুরু করে তোমার মিট থেকে শুরু করে কখনই তিনি খাবেন না, কারণ বিদেশে গেলে এই সমস্ত খেতে হয়, এই সমস্ত খেতে গেলে তার সমস্ত কিছু জাত ধর্ম সমস্ত কিছু চলে যায়। তখন সেই ক্ষেত্রে তখন তিনি এই জিনিসটা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ করেছিলেন এবং জৈন সন্ন্যাসী বেজাজির কাছ থেকে তিনি তখন দীক্ষা নেন যে উনি কিন্তু এটা খাবেন না। এবং এই নিয়ে তিনি মরাল বেসিক অফ ভেজিটেরিয়ান নামক একটা বইটিতে তিনি কিন্তু পরপর তিনি একটা প্রবন্ধ লিখেছিলেন যে এই ভেজিটেরিয়ান খাওয়ার কি, ভেজিটেবল খাওয়ার কি, ভেজিটেরিয়ান হওয়ার কি সুবিধা, এই সুবিধাগুলো তিনি কিন্তু তিনি প্রবন্ধ তিনি লিখেছিলেন। তো এটা কিন্তু খুব বিখ্যাত এবং সেই বিখ্যাত এবং তিনি বারবার চিন্তা করেছিলেন যে এই ভেজিটেরিয়ান যদি খাওয়া যায় তাহলে কিন্তু পরবর্তী নিজের উপর কন্ট্রোল করা যায়, যেটা কন্ট্রোলের পরবর্তীকালে আমরা প্রতিশ্রুতি দেখি, পরবর্তী পদক্ষেপটা দেখি, যেটা নন ভায়োলেন্স থিওরির মাধ্যমে তিনি কিভাবে এই কঠিন পরিস্থিতির মধ্যে তিনি কিন্তু নন ভায়োলেন্স থিওরি গ্রহণ করেছিলেন, সেটা নিয়ে আমি পরে একটু আলোচনা করছি। তো আফটার কমপ্লিশন গ্র্যাজুয়েশন হোয়েন হি রিটার্ন ইন্ডিয়া, যখন ভারতবর্ষে ঢুকলো তখন সেই সময় হি থট দ্যাট যে আই উইল বি এ গুড ব্যারিস্টার, বাট আফটার দ্যাট গুড বি ব্যারিস্টার, কিন্তু বাট দেয়ার মানে তিনি ব্যারিস্টারে কিন্তু এখানে তেমন বেশি পরিমাণে তিনি করতে পারেননি, সফল লাভ হতে পারেননি। তখন ওর বাবার একজন বন্ধু ছিল আবদুল্লাহ তখন তাকে অ্যাডভাইস করলো টু গো টু সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকাতে যাও, সাউথ আফ্রিকা ইউ উইল গেট দ্য লটস অফ কেসেস অ্যান্ড ওখানে কিন্তু খুব ব্যারিস্টার হতে পারবে। আফটার অন হিয়ারিং দিস অ্যাডভাইস হি ডিসাইডেড টু গো টু আমাদের সাউথ আফ্রিকাতে যা করলো। এবং সেই সাউথ আফ্রিকাতে যাওয়ার সময় তুমি বলে দেখো সেই সময় এত বেশি রেশিয়াল ডিসক্রিমিনেশন ছিল এবং তিনিও রেশিয়াল ডিসক্রিমিনেশনের অনেক কিছু শিকার হয়েছিলেন। এবং সেই শিকার হওয়ার জন্য এবং তিনি আমরা সেন্ট পিটার্সবার্গ স্টেশনে তোমার দেখো তাকে ওকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয় ব্ল্যাক হিসেবে, ফুল টিকিট কাটা সত্ত্বেও কাটা সত্ত্বেও তাই কিন্তু ওনাকে নামিয়ে দেয় এবং নামিয়ে দেওয়ার পর তারপর ডারবানেও তাকে অত্যাচার করা হয়, তার উপর তাকে আলাদা করে করা হয়। তখন তিনি ওখানে গিয়ে দেখলেন যে এই মুভমেন্টটা কিন্তু এখানে কিন্তু ভীষণ পরিমাণে একটা কঠিন জিনিসপত্র, মানে এটাকে প্রতিবাদ করা দরকার। এবং সেই প্রতিবাদ করা দরকার হিসেবে তিনি কিন্তু ওখানে যে সমস্ত মানুষেরা দে আর ভেরি মাচ টর্চার অ্যান্ড টর্মেন্টেড বাই দ্য সাউথ আফ্রিকান গভর্নমেন্ট ডিউ টু রেশিয়াল ডিসক্রিমিনেশন, তাদের জন্য তিনি কি করলেন, তাদের জন্য তখন তিনি করলেন যে আমরা এখানে একটা পদক্ষেপ করব। পদক্ষেপটা কিভাবে করব? পদক্ষেপটা করতে গেলে তখন তিনি বললেন যে আমি একটা নতুন আন্দোলন করবো, নিউ রেভলিউশন শুরু করব। দেখো সেই সময় মানে 1893-তে হি ওয়েন্ট টু সাউথ আফ্রিকাতে ঢুকেছিল। মানে সাউথ আফ্রিকাতে ঢোকার পর তার পরবর্তীকালে 1901-02-তে, যদিও 1901-02-তে সেই সময় তিনি তখন ওখানে কিন্তু অনেক পদক্ষেপ নিতে শুরু করেছেন। এবং কিভাবে শুরু করলেন? শুরু করার পর তখন তিনি একটা কনসেপ্ট নিলেন, যে কনসেপ্টটা হচ্ছে নন ভায়োলেন্স থিওরি। নন ভায়োলেন্স থিওরি মানে হচ্ছে সত্যাগ্রহ থিওরি, মানে সত্যের প্রতি নন ভায়োলেন্স, অহিংসা, পুরো যে ভায়োলেন্সটা হবে অহিংসা। পৃথিবীতে কোনো মুভমেন্ট হয়েছে যে মুভমেন্টটা ভায়োলেন্স ছাড়া হয়েছে, তিনি কিন্তু প্রথম এই কনসেপ্টটা নিলেন। তারপর সেই মুহূর্তে 1914 থেকে 1918 ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, তার ঠিক আগের মুহূর্ত যখন গোটা পৃথিবী তখন একটা কিন্তু একটা বারুদের অন দ্য হিপ অফ দ্য মানে গান পাউডার ওখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, সেইখানে তিনি কিন্তু একটা প্রতিশ্রুতি নিচ্ছেন যেটা হচ্ছে নন ভায়োলেন্স থিওরি। মানে এই নন ভায়োলেন্স কনসেপ্টটা তিনি কোথা থেকে গেলেন? এই কনসেপ্টটা যদি বলতে হয় তখন কিন্তু আমার যদি বলতেই হবে, তখন সেখানে কিন্তু এই নন ভায়োলেন্স কনসেপ্টটা তিনি সবচেয়ে বেশি উদ্বুদ্ধ ছিলেন যখন তিনি লন্ডনে পড়েন। লন্ডনে পড়তে গিয়ে তখন জন রাস্কিনের আনটু দ্য লাস্ট তিনি পড়েছিলেন এবং লিও টলস্টয়ের কিংডম অফ দ্য গড, যে লিও টলস্টয়ের কথা তিনি সবসময় তিনি উল্লেখ করেছিলেন। এবং ওনার স্পিরিচুয়াল গুরু যদি বলা হয় তাহলে কিন্তু লিও টলস্টয়কে আমাদের বলা হয় যে ওনার আধ্যাত্মিক গুরু লিও টলস্টয়। তারপরে তিনি এডুইন আর্লন্ডের লাইট অফ এশিয়া পড়েছেন, ডেভিড থারোর সিভিল ডিসোবিডিয়েন্স পড়েছেন। এই সমস্ত ঘটনা থেকে তার নন ভায়োলেন্স কিন্তু একটা কনসেপ্ট, যে কনসেপ্টটা কিন্তু স্টার্টটা হয়। এবং সেই কনসেপ্টটাকে স্টার্টটা কি ওখানে কিন্তু ফার্স্ট তিনি সত্যাগ্রহ আন্দোলনটা, রেভলিউশনটা ফার্স্ট কিন্তু পৃথিবীতে স্টার্ট করেন তিনি সাউথ আফ্রিকাতে, নট ইন ইন্ডিয়া। তিনি ফার্স্ট স্টার্ট করেন কিন্তু সাউথ আফ্রিকাতে।
এবং এই সত্যাগ্রহ মানেটা কি? সোল ফোর্স, অর্থাৎ লাভ ফোর্স, সোল ফোর্স অ্যান্ড লাভ ফোর্স দুটোর মিক্সচার, অর্থাৎ কি, অর্থাৎ আত্মার শক্তি আর প্রেমের শক্তি, এই দুটোকে মিক্সচার করে এই সত্যাগ্রহ। মানে শান্ত ও নিরস্ত্রভাবে আমাদের একটা কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, এই প্রতিবাদ করা মেন সত্যাগ্রহ। সত্যাগ্রহ রেভলিউশন করলো এবং সেই সত্যাগ্রহের সবচেয়ে বেশি রূপ বা স্বরূপ সম্বন্ধে যদি প্রকাশ হয় ইয়াং ইন্ডিয়াতে পত্রিকাতে, যে পত্রিকা তিনি লিখতেন, সেই ইয়াং ইন্ডিয়াতে পত্রিকায়, সেখানে তিনি কিন্তু সত্যাগ্রহের প্রতি এটা বারবার তিনি এই আদর্শ সম্বন্ধে প্রচার তিনি করেছেন। এবং এই সত্যাগ্রহ আন্দোলন সেই সময় তখন প্রচণ্ড সাকসেস হয় এবং সাকসেস হওয়ার ফলের ক্ষেত্রে এবং সাকসেস হওয়ার পরে তখন ওই যে সাউথ আফ্রিকান গভর্নমেন্টের তারা তখন অলরেডি একটা রিলিফ অ্যাক্ট করে যে ইন্ডিয়ানদের ওপর এইভাবে অত্যাচার করা যাবে না, কোনো কিছু এতে করা যাবে না। তখন সেইখানে তখন এই সত্যাগ্রহ আন্দোলনে যখন তিনি সফল হলেন, তখন সেই সময় আমাদের ভারতবর্ষে গভর্নর ছিল হার্ডিঞ্জ হার্ডিঞ্জের পরামর্শে গোখলে তখন কিন্তু আমাদের সেই সময় গোখলে তখন এতে গেলেন আমাদের সাউথ আফ্রিকাতে। গোখলে সাউথ আফ্রিকাতে যখন যায়, সাউথ আফ্রিকাতে গিয়ে তখন সেই সময় গোখলে যখন সাউথ আফ্রিকাতে যায়, সেই সময় সাউথ আফ্রিকাতে যাওয়ার সময় তখন ওখানে গিয়ে যখন গান্ধীজির সঙ্গে কথা বলে, গান্ধীজিকে বলছে, ইউ আর ডুইং এভরিথিং ইন হিয়ার বাট ইউর কমন পিপল, ইউর নেটিভ পিপল, ইউ দ্য পোর ইন্ডিয়ান, দে আর টর্চার্ড, দে আর টর্মেন্টেড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট due to different causes, different and indiscriminate causes. তো এই কাজের জন্য ডু সামথিং ফর দেম, তাদের জন্য কিছু করো, দে আর প্লিজ ডু সামথিং, মানে তাদের জন্য করো। গান্ধী তখন এই কথাটা শুনে খুব কথাটা শোনার পর তিনি তখন করলেন যে তিনি ইন্ডিয়াতে ফিরে আসবেন। এবং সেই ইন্ডিয়াতে ফিরে আসার পর তিনি প্রথমে সাউথ আফ্রিকা থেকে, তখন তো ডাইরেক্ট ইন্ডিয়া আসা যেত না, সাউথ আফ্রিকা থেকে লন্ডন আসতো, লন্ডন থেকে আমাদের ইন্ডিয়াতে আসতেন। এবং সেই সময় তিনি একটা জাহাজেতে তিনি একটা কিতাব লেখেন বা বুকস লেখেন, সেই বুকটার নাম হচ্ছে হিন্দ স্বরাজ। সেই হিন্দ স্বরাজ লেখার পর 1915 খ্রিস্টাব্দে 9 জানুয়ারি মোহনদাস করমচাঁদ গান্ধী ল্যান্ডেড ইন্ডিয়া, ভারতবর্ষে আসেন। এবং এই 9 জানুয়ারি তোমরা পরবর্তীকালে এটা পারবে, এটা কি বলে নন রেসিডেন্সিয়াল অফ ইন্ডিয়া, প্রবাসী ভারতীয় দিবস, এই 9 জানুয়ারি আমাদের এখানে আসে। তো 1915 খ্রিস্টাব্দে 9 জানুয়ারি আসার পর তিনি পরবর্তীকালে তোমার সবচেয়ে প্রথম কথা, পরবর্তীকালে তুমি এখানে ভালো করেই দেখতে পাচ্ছ যে প্রথমেই 1885 ফাউন্ডেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যেটা আমি গান্ধী এটা বলি। তো সেই 1915 যখন ভারতবর্ষে আসার পর তখন সেই সময় সেখানে তিনি প্রথম বছর কিছু করেননি, কিন্তু 1916 তিনি গুজরাটের সবরমতী আশ্রম তৈরি করেন। এবং এই যে সবরমতী আশ্রম তৈরি করার পর তার পরবর্তীকালে আমাদের কিন্তু ইন্ডিয়ান পলিটিক্সে গান্ধী আস্তে আস্তে কিন্তু এন্টার করলো। কিভাবে এন্টার করলো? ফার্স্ট যেটা দেখো, আমি প্রথমেই বলি যে তার আগে একটু কথা বলে দিই, 1885 যে ফর্মেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যেটা ন্যাশনাল কংগ্রেস তোমার প্রতিষ্ঠা হয়েছিল আমাদের মুম্বাইয়ের তেজপাল সংস্কৃত কলেজে। তার পরবর্তীকালে 1893 আমাদের ডিপার্চার অফ দ্য মহাত্মা গান্ধী, আমি বলেইছিলাম যে সাউথ আফ্রিকাতে ডিপার্চার অফ দ্য গিয়েছিলেন। তারপর 1889 ফাউন্ডেশন অফ দ্য ইন্ডিয়ান অ্যাম্বুলেন্স কার্ড ডিউরিং দ্য বোর ওয়ার্সের, যার জন্য এই বোর ওয়ার্সে ইন্ডিয়ান অ্যাম্বুলেন্স কোরকে সাহায্য করার জন্য তিনি কাইজার হি হিন্দ বলে সেই টাইটেলটা কিন্তু গান্ধী ব্রিটিশদের কাছ থেকে পেয়েছিলেন। 1904 ফাউন্ডেশন অফ দ্য ইন্ডিয়ান অপিনিয়ন ম্যাগাজিন, যে অ্যান্ড ফোনেক্স ফার্ম অ্যান্ড ফোনেক্স নিয়ার ডারবানে তিনি এটা করেছিলেন, ইন্ডিয়ান অপিনিয়ন যে ম্যাগাজিন। 1906 করেছিলেন ফার্স্ট সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট এগেইনস্ট দ্য এশিয়াটিক অর্ডার্স অন ট্রান্সভালেন্ট, মানে এই যে 1906 খ্রিস্টাব্দে ফার্স্ট সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্টের উনি একটা ধারণা করেছেন, উনি একটা সাময়িক আন্দোলন করেছেন, যার পরবর্তীকালের প্রক্ষেপটা আমরা এখানে 1930-তে আমরা যেখানে কিন্তু পাই। 1908 ট্রায়াল অ্যান্ড ইমপ্রিজনমেন্ট অফ জোহান্সবার্গ জেল, আমরা সত্যাগ্রহীদের সঙ্গে সাহায্য করার জন্য তাকে জেলেও যেতে হয়েছিল। 1910 ফাউন্ডেশন অফ টলস্টয় ফার্মটা কী করেছিল? এই সত্যাগ্রহীরা আক্রমণের পর সত্যাগ্রহীদেরকে কোথায় থাকবে এবং তাদের জন্য তিনি টলস্টয় ফার্ম করেছিলেন। লেটার ইউএস অ্যান্ড গান্ধী আশ্রম, যেটা গান্ধী নিয়ার জোহান্সবার্গের সামনে, এটা ছিল সমস্ত কিছু। তারপর কি হলো? 1915 অ্যারাইভেল ইন বম্বেতে কী করলেন? 1915 9 জানুয়ারি, এটা কিন্তু আমাদের যেটা বললাম যে 9 জানুয়ারি 1915 বম্বেতে তিনি কিন্তু পৌঁছলেন। 1916 গান্ধী অ্যারাইভড ইন পলিটিক্স অন দ্য রিকোয়েস্ট অফ রাজকুমার শুক্লা। দেখো,
একটা কথা আমি তার আগে বলি, এটা আমি পরে একটু বলছি। 1915-এ যখন তিনি আসেন, এই যে গোপালকৃষ্ণ গোখলের অনুরোধে তিনি কিন্তু ভারতবর্ষে আসেন, সেই জন্য গোপালকৃষ্ণ গোখলেকে বলা হয় তার জীবনের আমাদের পলিটিক্যাল গুরু, রাজনৈতিক গুরু হচ্ছে গান্ধীর কিন্তু গোপালকৃষ্ণ গোখলে, যার কথায় তিনি কিন্তু ভারতবর্ষে আসেন। গোপালকৃষ্ণ গোখলে সম্বন্ধে পরে একদিন বলবো, যে উনিও কথা সেই সময় তৎকালীন একটা ভীষণ সংস্কারক এবং ফার্স্ট একদম প্রথম শ্রেণীর একজন পলিটিশিয়ান ছিলেন, কংগ্রেসের সমস্ত কিছু একদম নরমপন্থী মানুষদের মধ্যে। 1916 গান্ধী নিয়ে আসেন 1917 চম্পারণ সত্যাগ্রহ। চম্পারণ সত্যাগ্রহ সম্বন্ধে তোমাদের কি জানো না, এটা সবচেয়ে প্রথম। 1917 বিহারের একটা জায়গায়, বিহারের চম্পারণ সত্যাগ্রহের বিহারের চম্পারণ বলে একটা জায়গায়, সেখানে ইংরেজরা তখন কি শুরু করেছিল, নীল চাষ শুরু করেছিল। সেই নীল চাষ শুরু করার পর, এক মিনিট, নীল চাষ শুরু করার পর, শুরু করার পর সেই সময় তখনকার যে ঘটনাটা ঘটেছিল, যে নীল চাষ তোমরা জানো যে কোনো একটা জমিতে যদি নীল চাষ করা হয়, অর্থাৎ ইন্ডিগো কাল্টিভেশন, নীল ইংরেজি হচ্ছে ইন্ডিগো কাল্টিভেশন করার পর সেই জমিটা কিন্তু পরবর্তীকালে মঞ্জর হয়ে যায়, সেই জমিটা কিন্তু খরা হয়ে যায়। কিন্তু সেই সময় তখন একটা পদ্ধতি স্টার্টটা করেছিল যে তখন 1 বিঘা জমিতে 20 কাঠাতে 3 কাঠা জমিতে অবশ্যই কিন্তু আমাদের নীল চাষ করতে হবে, এবং সেই 3 কাঠিয়া, এটার পদ্ধতির নাম ছিল হচ্ছে 3 কাঠিয়া সিস্টেম। এবং সেই 3 কাঠিয়া সিস্টেম, সেখানে কিন্তু তখন চাষিদের অবস্থাটা সেই সময় ড্রট হয়ে গেছিলো, খরা হয়ে গেছিলো। চাষিদের ওই সময় যে করা হয়, তাহলে চাষিদের আসল যে জমিগুলো সেগুলো নষ্ট হয়ে যাবে, এবং সেই নষ্ট হয়ে যাওয়ার পর তারা ট্যাক্স দিতে পারছিল না, তারা একটা খুব ভীষণ বাজে অবস্থার মধ্যে চলেছে, ফেমিন চলছে সেই সময়। তখন চাষিরা ট্যাক্স দিতে পারছে না, ওদিকে ব্রিটিশ সরকার ডাইরেক্ট তাদের উপর অত্যাচার করছে, যেমন করে আমাকে ট্যাক্সটা দিতে হবে। সেই সময় রাজকুমার শুক্লা তখন কি করলেন, গান্ধীজিকে ডাকলেন, যে ওখানে যে মুখিয়া ছিলেন, রাজকুমার শুক্লা ছিলেন তৎকালীন মুখিয়া, এবং সেই মুখিয়া তখন গান্ধীজিকে ডাকলেন যে আপনি এখানে আসুন, এখানে কিছু করুন। এবং সেই সময় গান্ধীজির সাপোর্টে ছিলেন কে ছিলেন, গান্ধীজি কিন্তু সেই সময়কার তৎকালীন যে খুব বড় নেতা তাদের কিন্তু নিয়ে যাননি, এবং একদম বলতে পারেন যে একটু মিডিল ক্লাস নেতা, তাদের সঙ্গে তিনি গিয়েছিলেন, ওখানে আন্দোলন করেছিলেন, যেমন জেবি কৃপালিনী, মজরুল হক, মহাদেব দেশাই, এনসি সিং, এই সমস্ত এরা ছিলেন গান্ধীজি তখন সেই মুহূর্তে সহায়তা, এবং রাজেন্দ্র প্রসাদ ছিলেন তখন বিহারেতে। তো গান্ধীজি ওখানে গিয়ে তিনি কিন্তু তখন ফার্স্ট আমাদের ইন্ডিয়াতে যে সত্যাগ্রহ, সেই সত্যাগ্রহে কিন্তু চম্পারণে গিয়ে স্টার্টটা করেন, চম্পারণ সত্যাগ্রহ। এবং এই জুডিথ ব্রাউন, এই তরুণ সহযোগীরা ছিল, এদেরকে একটা নাম বলেছিলেন তিনি, যিনি কেমব্রিজ হিস্টোরিয়ান, যেটা বলেছিলেন সাব কন্ট্রাক্টর বা অধস্তন ঠিকাদার বলে অভিহিত করেছিলেন। এদের কেমব্রিজ হিস্টোরিয়ানদের একটি মতবাদ, তারা সবসময় গালাহাট থেকে শুরু করে ইন্ডিয়ান যে ন্যাশনালিজম, যে ন্যাশনালিজমটাকে ঠিক আবেগপ্রবণ বলে মনে করে। আমি পরবর্তীকালে বলছি যে এদের বক্তব্য সমস্ত কিছু। তো এই পরিণতিটা কি হলো, গান্ধীজিকে দেখেই গান্ধীজি যখন চম্পারণ সত্যাগ্রহ শুরু করলেন, তখন 1917 13 জুন তখন একটা কি হলো, একটা সার্চিং কমিটি ঘটালেন ব্রিটিশ সরকার, যে এখানে কি হচ্ছে সেটাকে একটু পর্যবেক্ষণ করতে। এবং এই কমিটির সুপারিশক্রমে তখন কি ঘটলো, যে চম্পারণ কৃষি বিল যেটা হলো, সেই কৃষি বিলের এগেনস্ট 3 কাঠিয়া যে প্রথা, যেটা আমি বলেছিলাম কিছুক্ষণ আগে, 3 কাঠিয়া প্রথা অ্যাবলিশ হলো। কৃষকদের উপর 20 থেকে 26% যে কর, যে ট্যাক্স যেটা নেওয়া হচ্ছিল, সেটাই কিন্তু আমাদের লিমিটেড করা হলো। এবং নীলকর সাহেব যারা এরা ছিলেন, ইন্ডিগো কালেক্টররা ছিলেন, তারা চম্পারণ থেকে ছেড়ে চলে গেছিলেন। এই যে চম্পারণের ফলে যে সাকসেসটা হলো, এই সাকসেসটা কিন্তু গান্ধীজির একটা সত্যাগ্রহ, ইন্ডিয়ান পলিটিক্সে গান্ধীজির কিন্তু আস্তে আস্তে স্থান হলো। এবং সেই স্থানটা হওয়ার পর গান্ধীজির কথায় তখন অনেকেই তখন শুনতে এটা শুরু করলো, যে আরেকজন পলিটিশিয়ান যে এসছেন, যে আগেকার যে পলিটিশিয়ানরা ছিল, ভদ্রলোকদের যে সমিতিটা ছিল, সেটা ছিল কাদের, সেটা ছিল এক শ্রেণীর মানুষদের উপর তিনি এটা করেছিল। ইন্ডিয়ান যখন ফার্স্ট কংগ্রেস শুরু হয়, যখন আমাদের ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা হয়, সেই ন্যাশনাল কংগ্রেস কিন্তু একটা মিডিল ক্লাস বা আপার ক্লাস এই মানুষদের মধ্যে কনফাইন্ড মধ্যে ছিল, কিন্তু যে একদম লোয়ার কেস মানুষের মধ্যে, সেই লোয়ার মানুষের মধ্যে তখন কিন্তু সেই ওদের ছিল না, সেটা কিন্তু গান্ধীজির হাত দিয়ে। স্যার একটা জিনিস একটু জিজ্ঞেস করবো, মাঝপথে কি আন্দোলনটা থেমে গিয়েছিল? না, মাঝপথে আন্দোলনটাকে থেমে যাওয়ার প্রসঙ্গটা নয়, দেখো একটা আন্দোলন কন্টিনিউ চলছে, সেই কন্টিনিউটা কিছুদিনের জন্য একটা কাজের জন্য গান্ধী যখন
অ্যারেস্ট হয় তখন কয়েকদিনের জন্য তখন স্থগিতটা ছিল, এবং তারপরে আবার সে আন্দোলন শুরু হয় সমস্ত কিছু, ঠিক আছে। তো এইখানে মানে এই যে মাঝখানে, কারণ তখন আগে কোন কেউ ছিল না গান্ধী লিডার, তখন তো ব্রিটিশ সরকার চাইছিল যে এটা কর, তারপরে ওর যখন বেরিয়ে এলো তখন আবার শুরু হলো। তো এইটা সবচেয়ে বেশি, যেটা এটা আরেকটি বেশি সময় যখন আইন অমান্য আন্দোলন, তখন কিন্তু মাঝখানে আমাদের বন্ধ হয়ে যায়, আবার স্টার্ট হয়ে যায়। তো যেখানে দেখ গান্ধীজির সবচেয়ে প্রথম কথা এই যে এবং ওইখানে তোমরা যে আমরা যে বাপু যে গান্ধীজিকে বলি, এই যে ওখানকার যে চম্পারণের যে পিজেন্টরা ছিল, সেই পিজেন্টরা তারা কিন্তু গান্ধীকে বাপু বলে যে উপাধিটা কিন্তু ওখানেই প্রথম দেয়। এবং এই উপাধি শুধুমাত্র গান্ধী নয়, গান্ধী অনেক উপাধি পেয়েছিল। সেই উপাধিগুলো আমি প্রথমেই তোমাদের দেখো, প্রথমেই তোমাদের যে এটাতে লেখা আছে দেখো, আমি অলরেডি বলছি গান্ধীজিকে বিভিন্নভাবে বিভিন্ন অনেকে বলেছেন। মহাত্মা বলেছেন, মহাত্মা যেটা করেছিলেন আমাদের রবীন্দ্রনাথ টেগর ইন 1917 আফটার চম্পারণ সত্যাগ্রহ, এই চম্পারণ সত্যাগ্রহের পর তারা কিন্তু এই মহাত্মা উপাধিটা কিন্তু গান্ধীজিকে দিয়েছিলেন আমাদের রবীন্দ্রনাথ টেগর। এবং তার জন্য রবীন্দ্রনাথ টেগরকেও গান্ধীজি একটা উপহার দিয়েছিলেন, টাইটেল দিয়েছিলেন গুরুদেব, যে গুরুদেব টাইটেলটা কিন্তু আমাদের এটা করেছিলেন, ঠিক আছে। আর ওদিকে বিশ্বকবি বলেছিলেন রবীন্দ্রনাথ টেগরকে, এই প্রসঙ্গে বলে দিই, এটা হচ্ছে আমাদের ব্রহ্মমাধব উপাধ্যায়, যে যিনি সন্ধ্যা পত্রিকার এডিটর ছিলেন। নাঙ্গা ফকির বাই কাবেলিয়াস অফ দ্য নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার কাবলিরা তারা করেছিলেন নাঙ্গা ফকির। ইন্ডিয়ান ফকির বাই উইনস্টন চার্চিল বেকার বলেছেন ইন্ডিয়ান ফকির, তাকে এই উপাধিগুলো দিয়েছিলেন। অ্যান্ড রাষ্ট্রপিতা, ফাদার অফ নেশন কথাটা মানে সুভাষচন্দ্র বসু 1943 যখন রেডিও ভাষণ হয় সেইখানে তিনি ওনাকে ফাদার অফ নেশন বলে উল্লেখ করেছেন, কারণ এটা নিয়ে একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপারটা রয়েছে। তো এইটাকে নিয়ে 1944 যে আমাদের এটা হয়েছিলেন, যে রেডিও ভাষণটা যেটা হচ্ছেন আজাদিনদের রেডিও ভাষণটা, সেখানে কিন্তু উনি ফাদারহীন বলে তিনি উল্লেখ করেছেন যে উনি ইসবি। তো এই টাইটেলটাকে নিয়ে একটু কিন্তু কন্ট্রোভার্সি রয়েছে। কথাটা বললাম 1910 1917 যেটা হলো, এরপরে যখন চম্পারণ সত্যাগ্রহ হলো তার পরবর্তীকালে আরেকটি সত্যাগ্রহ যখন করলেন তিনি হচ্ছেন খেদা সত্যাগ্রহ। খেদা সত্যাগ্রহটা কি? গুজরাটের খেদা অঞ্চল ঠিক পার্শিয়ালি মানে এই খেদা সত্যাগ্রহ, সেখানেও কিন্তু একটা জামিনদাররা তারা অত্যাচার করতে শুরু করেছিল এবং ট্যাক্সের ব্যাপারে তারাও কিন্তু প্রচণ্ড এটা করেছিল এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি হয়েছিল, কৃষকদের অবস্থা খুব কঠিন হয়ে যাচ্ছিল। সেই সময় গান্ধী তাদের পাশে দাঁড়ান এবং সেইখানে গান্ধীর নেতৃত্বের সঙ্গে সহায়তা করেন ইন্দুপাল জেডক, আর এদিকে গান্ধীজির সহযোগী সর্দার বল্লভভাই প্যাটেলও তখন গান্ধীজির সঙ্গে সহযোগিতা করেছিল। মানে সেই সময় মোহনলাল পান্ডার নেতৃত্বে ওই সময় স্থানীয় মানুষেরা ওখানে খাজনা আদায়ের ব্যাপারে তারা কিন্তু মানে এই আন্দোলনটার প্রসার ঘটে। কিন্তু এই আন্দোলনটা পার্শিয়ালি সাকসেস পায়, এই দিনটা ফুল যেমন চম্পারণের মধ্যে কিন্তু ফুল সাকসেসটা হয়নি। সবচেয়ে বেশি সাকসেসটা পেয়েছিল আমাদের আহমেদাবাদ সত্যাগ্রহ। আহমেদাবাদ সত্যাগ্রহটা কি? গুজরাটের আহমেদাবাদে সেখানে কি হয়েছিল, সেখানে যে তোমার মানে সেই জায়গাটা ছিল একটা আমাদের কটন মিল, প্রায় 10,000 মানুষ ওখানে কিন্তু ওখানে সার্ভিস করতো এবং সেই 10,000 মানুষের সেখানে প্রচণ্ড দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে যায়, প্লেগ তখন দেখা যাচ্ছে চারিদিকে, তখন খুব বাজে অবস্থা। তখন ওখানকার যারা কর্মচারী তারা বলেছিল আমাদের 50% হাইক করতে হবে, অর্থাৎ স্যালারি 50% হাইক করতে হবে, বাট এরা কিন্তু রাজি হয়নি। তখন রাজি হয়নি, তখন ওদের সমর্থনে গান্ধী তখন আসে এবং আসার পর ওখানে কিন্তু একটা সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়, যেটা হচ্ছে আহমেদাবাদ সত্যাগ্রহ আন্দোলনটা শুরু করে। এবং এই আহমেদাবাদ সত্যাগ্রহের মাধ্যমেই এবং তখন আন্দোলনটা এতটাই পরিমাণে যখনটা হয়েছিল, তখন যে কর্তৃপক্ষ তারা তখন বললো যে ঠিক আছে আমরা এই আন্দোলনটাকে করতে চাইছি না, কারণ সারাভাই কেমিক্যাল মালিকের কন্যা তখন তানুশাই বেহেন কিন্তু তখন এই আন্দোলনে কিন্তু মানে নেতৃত্বে মানে সাহায্য করেছিল। যখন এই যখন চারিদিকে যখন এটা ছড়িয়ে যায় তখন অথরিটি বলেছে না বাবা দরকার নেই, তখন ওদের সঙ্গে গান্ধীজির সঙ্গে মিউচুয়াল করলো এবং 6 জুন সরকারের সঙ্গে একটা সমঝোতা করলো এবং সেই সমঝোতা সরকারের করার পর দরিদ্র যে খাজনা তাদের খাজনা মুকুব করলো এবং যে 50% যেটা সেটেলমেন্টটা ছিল ওটা 35% ওটা সেটেলমেন্ট করে দেওয়া হলো। তো এইখানে সত্যাগ্রহ যে কনসেপ্টটা, গান্ধীজির সত্যাগ্রহ যে 3টে সত্যাগ্রহ আন্দোলন, সেই সত্যাগ্রহ আন্দোলনটা কিন্তু আমাদের এই জায়গাটাই আমাদের শেষটা হলো। তারপরে বর্দলি সত্যাগ্রহ হয়েছে বা এই হয়েছে, কিন্তু প্রাথমিক দিকে যে সত্যাগ্রহ আন্দোলনটা, সেই সত্যাগ্রহ আন্দোলনটা কিন্তু একটা ভীষণ পরিমাণে গান্ধীজিকে ইন্ডিয়ান পলিটিক্সে একটা কিন্তু বড় স্থান করেছিল। কারণ সেই মুহূর্তে ইন্ডিয়ান পলিটিক্সে তেমন বেশি কিন্তু ছিল অবশ্যই ইন্ডিয়ান পলিটিক্স সেই সময় নামে, কিন্তু এই মজদুর মানুষদের মধ্যে প্রথম যে তিনি ভাবনাটা সেটা কিন্তু গান্ধীজির হাতে ছিল। আগে ছিল একটা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ, এখন কিন্তু একদম তৃতীয় শ্রেণী বা একদম তৃতীয় শ্রেণীর মাধ্যমে কিন্তু এই আন্দোলনটা কিন্তু ছড়িয়ে যাচ্ছিল। এরপরে কিন্তু অনেক ভারতবর্ষের ইতিহাসে ঘটনা ঘটে যায়।
যে ঘটনাটা আমরা সবচেয়ে বলি যে এরপরে ঘটনাগুলো কি কি। দেখো এরপরে ঘটনা একটুখানি আটকাবো, এতক্ষণ অবধি যেগুলো পড়লাম বা যে গল্পের মতো আপনি যা যা বললেন, সেক্ষেত্রে কি কি প্রশ্ন আসতে পারে যদি একটু স্টুডেন্টদের জন্য? হ্যাঁ, এখানে প্রশ্ন হতে প্রথমেই আসতে পারে যেটা তোমাদের যে ফার্স্ট যে কোশ্চেনটা যেটা আসতে পারে, যেটা এখানে যে কোশ্চেনটা আসতে পারে, প্যাসিভ রেজিস্ট্রেড মুভমেন্ট। আমি যে কথা বলছিলাম প্যাসিভ রেজিস্ট্রেড মুভমেন্ট বাই গান্ধী, হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ প্যাসিভ রেজিস্ট্রেড মুভমেন্ট, যেটা সত্যাগ্রহের যে কনসেপ্টটা যে প্যাসিভ রেজিস্ট্রেড মুভমেন্ট, নন ভায়োলেন্স মুভমেন্ট, হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য প্যাসিভ মুভমেন্ট অফ গান্ধীজি, এটা আসতে পারে। এবং গান্ধীজি সত্যাগ্রহ মুভমেন্টটা ফার্স্ট স্টার্ট কোথায় করেছিল, তিনি কার দ্বারা এই প্যাসিভ রেজিস্ট্রেড মুভমেন্ট অর্থাৎ সত্যাগ্রহ মুভমেন্টটা তিনি কার দ্বারা, ওয়াজ টু মাচ ইন্সপায়ার্ড, কার দ্বারা ইন্সপায়ার্ড হয়েছিলেন, এই প্রশ্নটা আসতে পারে। গান্ধীজি আর্লি লাইফ সম্বন্ধে সেখানেও কিন্তু করতে পারে, গান্ধীজি আর্লি লাইফটা কেনভাবে কীভাবে গিয়েছিলেন বা সমস্ত কিছু করেছিলেন। তারপর সেকেন্ড কোশ্চেনটা আসতে পারে যে চম্পারণ সত্যাগ্রহ, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য চম্পারণ সত্যাগ্রহ, হু লেড দ্য চম্পারণ সত্যাগ্রহ, হু কল্ড গান্ধীজি ফর ডুইং দ্য চম্পারণ সত্যাগ্রহ, এবং হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ চম্পারণ সত্যাগ্রহ, হোয়াট ইজ দ্য কজেস অফ দ্য চম্পারণ সত্যাগ্রহ, মানে চম্পারণ সত্যাগ্রহ সম্বন্ধে ফুল আসতে পারে। তারপরে কোশ্চেনটা পড়ে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য খেদা সত্যাগ্রহ, খেদা সত্যাগ্রহ ওয়াজ ফুলি সাকসিড অর নট পার্টলি সাকসিড, এইটা নিয়ে একটা কোশ্চেন আসতে পারে। থার্ড কোশ্চেন আহমেদাবাদ সত্যাগ্রহ, একই কোশ্চেন আহমেদাবাদ সত্যাগ্রহ, হোয়াট ইজ দ্য ইনসিডেন্ট অফ আহমেদাবাদ সত্যাগ্রহ, হাউ গান্ধী কন্ট্রোলড আহমেদাবাদ সত্যাগ্রহ, আহমেদাবাদ সত্যাগ্রহকে কন্ট্রোল করলো কীভাবে সাকসেস পেল, হাউ হি গট সাকসেস ইন থ্রু আহমেদাবাদ সত্যাগ্রহের মধ্যে। এই কোশ্চেনটা আসতে পারে। হোয়েন হি ওয়াজ ফাউন্ডেড দ্য সবরমতী আশ্রম তৈরি করতে পারে সমস্ত কিছু। হোয়াট ইজ দ্য এমার্জেন্স অফ দ্য গান্ধীজি ইন ন্যাশনাল পলিটিক্সে কীভাবে গান্ধীজির এমার্জেন্স হচ্ছে, সেই এমার্জেন্সিটাও কিন্তু আমাদের এখানে পড়তে পারে সমস্ত জিনিসপত্রগুলো। ঠিক আছে, তাহলে এতগুলো কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এখানের মধ্যেও আসে। নেক্সট পয়েন্ট হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট অবস্থা সেই মুহূর্তে 1919 রাওলাট অ্যাক্ট। হোয়াট ইজ রাওলাট অ্যাক্ট? রাওলাট অ্যাক্ট অদ্ভুত। তখন আমাদের রাওলাট অ্যাক্টটা যেটার সবচেয়ে প্রয়োজন কথা থেকে, রাওলাট অ্যাক্ট যেটা করা হয়েছিল, রাওলাট অ্যাক্টটা বলছে নো আপিল, না ওয়াকিল, নো অ্যান্ড নো ল। কোনো আপিল থাকবে না, কোনো ওয়াকিল থাকবে না, অ্যান্ড ল। যারা স্বদেশী কাজে যুক্ত থাকবে, যাদের হাতে অস্ত্র থাকবে, তাদেরকে তুমি ধরে জেলে ফেলে দাও। কোনো কথা শুনবে না, কোনো ওয়াকিল শুনবে না, কোনো আপিল শুনবে না। এই উদ্দেশ্য নিয়ে মানে একটা বলতে পারো সাম্রাজ্যবাদের একটা চরমতম হাতিয়ার, একটা চরমতম এক্সপেন্সিভ হাতিয়ার, যে হাতিয়ারের মাধ্যমে ব্রিটিশ সরকার টু কার্ভ দ্য রেভলিউশন, তখন রেভলিউশনটাকে আস্তে আস্তে কিন্তু দমন করতে শুরু করেছিল। মাল্টি ন্যাশনালিজম তখন অলরেডি শুরু হয়ে গেছে, কারণ এই মুহূর্তে তখন অলরেডি দ্য অ্যাক্টিভিটেশন এই সময় ওখানে এই যে অ্যাকর্ডিং টু কেমব্রিজ হিস্টোরিয়ান তখন বলতে চাইছে যে বিভিন্ন আমাদের সিক্রেট সোসাইটিগুলো তখন ফুল ফর্ম নিয়েছে। সেই সিক্রেট সোসাইটিগুলো ফর্মের পর তখন এরা নিজেরা থাকতে পারছে না, সেই জন্য তখন রাওলাট অ্যাক্ট করেছে। কিন্তু রাওলাট অ্যাক্ট কতটা ক্ষতিকারক, কতটা সাধারণ মানুষকে এবারে ধরে জেলে দেওয়ার এসে, সেটা মানুষ পর্যন্ত প্রচণ্ড মানুষ তার প্রতিবাদ চারিদিকে গোটা ভারতবর্ষ জেলে শুরু হয়ে গেল। এবং সেই শুরু হওয়ার পর্যায়কালীন মানে গান্ধী একটা কথা বলেছিলেন বিফোর লঞ্চিং দ্য এজিটেশন। এই এজিটেশনটা হওয়ার আগে গান্ধী কিন্তু তখনও বলেছিলেন যে আমাদের নন কপারেশনটাকে বা স্বাধীনতা জিনিসটাকে সমস্ত জিনিসটাকে তৈরি করতে, কিন্তু তখন মানুষ প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে গেছিলো, সমস্ত কিছু হয়েছিল। এবং সেই ক্ষিপ্ত হওয়ার ইট ইজ মাই ফার্ম বিলিভ দ্যাট উই শ্যাল অবটেন স্যালভেশন অনলি থ্রু সাফারিংস and not by reforms dropping on us from English they are the brute force we show force। মানে এই কথাটা কিন্তু গান্ধী তখনও কিন্তু বিশ্বাস করছেন যে আমরা কিন্তু এটা করতে পারবো, এবং পরবর্তীকালে তিনি এও করেছিলেন তার জন্য। বাট এই 1919 যখন এইটা চারিদিকের প্রতিবাদটা করলো, প্রথম যে এফেক্ট হলো, ইমিডিয়েট এফেক্ট হলো জালিয়ানবাগ ম্যাসাকার। সেই জালিয়ানবাগ ম্যাসাকারটা কী ঘটনা ঘটেছিল, সেই জালিয়ানবাগ ম্যাসাকার সবচেয়ে প্রথম কথা আমাদের যে দুজন ব্যক্তি একটা হচ্ছে ডক্টর কিচলু অ্যান্ড ডক্টর সত্যপাল, এই দুজন ব্যক্তি তখন এই ম্যাসাকার এর বিরুদ্ধে, রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে তখন একটা জায়গায় অলরেডি প্রতিবাদ করতে শুরু করেছে। এবং সেই প্রতিবাদ করতে যখন শুরু করার পর তখন অনেক মানুষ ওখানে হয়েছিল, অ্যাসেম্বলি হয়েছিল। হঠাৎ করে পুলিশ এসে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে চলে যায়, এবং সেই গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পর এক মিনিট
আমি দেখাচ্ছি। সেই গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পর তখন কি ঘটলো, পুলিশ তখন এই দেখো জালিয়ানবাগ ম্যাসাকারের তৎকালীন আমলের একটা ছবিটা দেখাচ্ছি। তো এই যে ওখানে গ্রেপ্তার করলো, গ্রেপ্তার করার পর তখন ওই কিছু মানুষ তখন জালিয়ানবাগ বলে একটা জায়গাতে, মানে একটা মাঠের জায়গাতে, সেখানে ধর অ্যাসেম্বল হলে তখন এর প্রতিবাদ করতে লাগলো। ডায়ার তখন বললো, ডায়ার খুব নৃশংস একটা পদ্ধতি নিয়েছিল সেই জালিয়ানবাগ ম্যাসাকারতে, যে জালিয়ানবাগ ম্যাসাকারতে বলেছিল যে তখন সেই সময় মানে গুলি করে দাও, এবং গুলি করে দেওয়ার ফলে তখন কি হয়েছিল, গুলি মানে একদম ওপেন দিয়ে করেছে, প্রায় নিয়ার অ্যাবাউট 1200 মানুষ তখন নির্বিচারে মানে মারা গেল। কত মানুষের যে মারা গেছে বা কত মানুষের এই হয়েছে তার কোনো ইয়াত্তা নেই, সমস্ত জিনিসপত্র সেই যে খোঁজ খবর নেই। মানে রক্তের একটা বন্যা ঘটে গেল, এবং সেই রক্তের বন্যা ঘটে যাওয়ার পর তখন ভারতবর্ষের ইতিহাসে একটা ব্ল্যাক হিস্ট্রি যদি বলতে পারা যায় এই জালিয়ানবাগ ম্যাসাকার। এবং সেই জালিয়ানবাগ ম্যাসাকার প্রতিঘাতে কিন্তু আমাদের রবীন্দ্রনাথ তার নাইট উপাধি ত্যাগ করলেন, গান্ধীজি তার কাইজার হিন্দ উপাধিটা ত্যাগ করলেন। এবং এই জালিয়ানবাগ ম্যাসাকারটা যখনই এটা শুরু হয়ে যাওয়ার পর তার তার নেগেটিভ কর্মসূচির মাধ্যমে তখন গোটা ভারতবর্ষে তখন বললো 1913 এপ্রিল যখন শুরু হলো তখন বলছে এর বিরুদ্ধে একটা সর্বভারতীয় প্রতিবাদ করা উচিত। এর মাঝখানে আর একটা ঘটনা ঘটে গেছিলো, যে ঘটনাটা আমি বলবো, যেটা হচ্ছে খিলাফত মুভমেন্ট। খিলাফত মুভমেন্টটা কি, মানে এই সময়টা 1919 থেকে 1947 মধ্যে প্রচুর ঘটনা, মানে কন্টিনিউয়াস ঘটনা তখন চলছে। মানে ব্রিটিশ সরকারকে যেমন করে হোক আমাদেরকে হতে হবে, সেখানে কত মানুষের আত্মবলিদান সেখানে কিন্তু চলে আসছে এই ব্রিটিশ সরকার এর জন্য। মানে আজকে স্বাধীনতা পাওয়ার জন্য একটু ভেবে দেখো এই স্বাধীনতা কত মানুষ আত্মবলিদান করেছেন, এবং ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি, ফর দ্য সেক অফ দেয়ার ভারত মাতা, তাদের ভারত মাতার জন্য, তাদের জন্য তাকে বাঁচাতে হবে, এবং সেইটার জন্য তারা সেই বলিদানটাকে শুধু একবার ভাবনা চিন্তা করে দেখি, সেই বলিদানটার কথা ভেবে তোমরা ইতিহাসটা পড়ো, তবে ইতিহাসটা প্রচণ্ড ইন্টারেস্টিং, প্রচণ্ড ভালো লাগা সাবজেক্ট, এখানে কোনো বোরিং জিনিসটা কিন্তু থাকবে না। তো সেই হিসেবে যখন খিলাফত আন্দোলনটা যখনই ঘটে, সেই খিলাফত আন্দোলনটা কি ঘটেছিল দেখো, 1914 থেকে 1918, 1914 to 1918 সেই সময় তখন আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে তুরস্ক হেরে যায়, তুরস্ক তো হেরে যায়, এবং তুরস্ক সাম্রাজ্যটাকে দখল করার জন্য তখন যে এরা এবং অন্য শক্তিগুলো তখন ব্রিটিশ থেকে যারা জিতেছে, ফ্রান্স, তারা তখন অলরেডি তখন তুরস্ককে দখল করার জন্য তারা যাচ্ছে। এবং সেই সময় তুরস্কের যে বাগদাদের খালিফা, সেই খালিফা হচ্ছে আমাদের মুসলিমদের ধর্মগুরু। মুসলিমরা দেখছে যে এই খালিফার যদি ধর্মগুরুর আমাদের তাহলে সম্মান নষ্ট হবে, খলিফাদের সমস্ত কিছু হবে। তো সেই সম্মান নষ্টের জন্য তখন সম্মান থেকে করার জন্য আমাদের মোহাম্মদ আলী অ্যান্ড শওকত আলী তারা তখন এখানে একটা আন্দোলন শুরু করলো, যেটা হচ্ছে খিলাফত মুভমেন্ট। এর ব্যাকগ্রাউন্ডে তখন আমি একটা কথা বলি, আমাদের যখন বেঙ্গল পার্টিশন যখন 1905 হয়েছিল 1905 আমাদের ঢাকার মুসলিম লীগ 1906 যখন মুসলিম লীগ যখন অলরেডি শুরু হয়ে যায়, সেই মুসলিম লীগ যখন শুরু হয়ে যায় তখন ভারতে তখন হিন্দু মুসলিমদের মধ্যে একটা কিন্তু বিভেদ, যেটা কিন্তু ব্রিটিশরা অলরেডি করাতে পেরেছিল। এবং সেই বিভেদের বীজটা কিন্তু সৈয়দ আহমদের দ্বিজাতি তত্ত্ব, ডুয়াল থিওরির মাধ্যমে তারা কিন্তু আমরা কিন্তু আস্তে আস্তে পাই। পরবর্তীকালে ইমপ্লিমেন্টেশনটা কিন্তু আস্তে আস্তে যখন এদের মাধ্যমে, সালিমুল্লাহর মাধ্যমে যখন মুসলিম লীগ প্রতিষ্ঠিত হলো, তখন সেখানে কিন্তু সেই মুসলিম লীগের মধ্যে সেই বিভেদটা আরও বেশি চূড়ান্ত হারে বাড়তে শুরু করলো। এবং সেই কারণে তখন এই মুসলিম লীগ তখন চেষ্টা করা হয়েছিল যদি এরমভাবে যদি ভাগটা জোড়ানোর জন্য, হিন্দুরা চেয়েছিলেন যে, এরা চেয়েছিলেন যে এই জোড়াটা, বা নেতারা চেয়েছিলেন যে এই জোড়াটা যদি না করা হয়, তাহলে কিন্তু আমাদের ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু যুদ্ধটা, মানে ব্রিটিশদের বিরুদ্ধে যে ব্যাটলটা, সেটা কিন্তু ইউনিফাইড হবে না, ঐক্যবদ্ধ হবে না। সেই কারণে 1916 খ্রিস্টাব্দে 1960 লখনৌ প্যাক্টে যখন আমাদের এদের মধ্যে জোটটা বাড়লো, তখন গান্ধী চেয়েছিলেন যে এই খিলাফত মুভমেন্টটাকে যদি আমি সাপোর্টটা করি তাহলে হিন্দু মুসলিমদের মধ্যে তাহলে কিন্তু আমাদের ঐক্যটা আসবে। তো উনি কিন্তু খিলাফত মুভমেন্টটাকে সাপোর্ট করলেন। যে সাপোর্ট করার পর তার পরবর্তীকালে খিলাফত মুভমেন্ট যখন আস্তে আস্তে যখন বন্ধ হয়ে যায়, তখন তার পরবর্তীকালে খিলাফত মুভমেন্ট, তখন তিনি ভারতবর্ষে ব্রিটিশদের বিরুদ্ধে একটা মুভমেন্ট যেটা শুরু করেন, যে মুভমেন্টের নাম হচ্ছে নন কোঅপারেশন মুভমেন্ট, যেটা হচ্ছে আমাদের কি নাম, অসহযোগ আন্দোলন। হোয়াট ইজ অসহযোগ আন্দোলন? অসহযোগ আন্দোলনটা জিনিসটা কি, এক মিনিট,
এক মিনিট। অসহযোগ আন্দোলন জিনিসটা কি? তো অসহযোগ আন্দোলনটা তখন এই মুহূর্তে নন কোঅপারেশন মুভমেন্ট 1920 খিলাফত মুভমেন্টটাকে সাপোর্ট করেছে, বলছে আমরা শান্তিপূর্ণভাবে গান্ধীজি আগের প্রিন্সিপালের মধ্যে যে এখানে কোনো ভায়োলেন্স থাকবে না, এখানে কোনো ব্রিটিশদের বিভিন্নভাবে আমরা অসহযোগিতা করে আমরা শান্তিপূর্ণভাবে ব্রিটিশদের কাছ থেকে আমরা চাইবো। এবং এই নন কোঅপারেশন মুভমেন্টের কথায় তখন ঝাঁপ দিয়ে করতে গিয়ে অলরেডি তখন আমরা অনেক নেতা, আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে তখন বেঙ্গল জেগে এসছে। সুভাষ বসু তখন অলরেডি তিনি সেই সময় আইসিএস পরীক্ষা পাস করে তারই কথায় তিনি নন কোঅপারেশন মুভমেন্টে ঝাঁপ দিয়েছেন। গোটা ভারতবর্ষ জুড়ে তখন নন কোঅপারেশন মুভমেন্টের তখন একটা ভীষণ পরিমাণে সমস্ত নেতারা তখন অলরেডি শুরু করে দিয়েছে, মানে এর আন্দোলনটা শুরু করেছে। আন্দোলনটা শুরু হয় 1920-তে 1 আগস্ট, তারিখটা ছিল সানডে, আর শেষ হয়েছিল 1922 25 ফেব্রুয়ারি। কি হলো এবং না এটা হঠাৎ করেছিল 1920 খ্রিস্টাব্দে 9 সেপ্টেম্বর লালা লাজপত রায়ের সভাপতিত্বে আমাদের হঠাৎ করে একটা জাতীয় কংগ্রেসের অনুষ্ঠান হয়, মিটিং হয়। সেই মিটিংয়ে কিন্তু অহিংস আন্দোলনের সেই প্রস্তাবটা কিন্তু উত্থাপন করে, ওটা কিন্তু গৃহীত হয়। এবং 1920 খ্রিস্টাব্দে 1920 26 থেকে 30 ডিসেম্বর প্রথম এই অসহযোগ আন্দোলনটা শুরু হয়। নাগপুর কংগ্রেস বার্ষিক অধিবেশনে গান্ধীজি অসহযোগ আন্দোলনের প্রস্তাবটা গ্রহণ করেন। এবং এর কাজটা কি, এর কারণটা কি? হোয়াট ওয়াজ দ্য অবজেক্টিভ অফ দ্য নন কোঅপারেশন মুভমেন্ট? নন কোঅপারেশন মুভমেন্টের অবজেক্টিভ করতে আমাদের তার আগে কিন্তু স্বায়ত্তশাসন চেয়েছিল, অর্থাৎ সেলফ অ্যাসেম্বলি চেয়েছিলেন, সেটা কিন্তু বিফল হয়েছিল। তার উপর ইকোনমিক্যাল একটা ক্রাইসিস ছিল, সেই ক্রাইসিসটা। আর তার আগে ছিল রাওলাট অ্যাক্ট আমাদের ত্যাগ করতে হবে। জালিয়ানবাগ ম্যাসাকার জন্য আমাদের ব্রিটিশদের ক্ষমা চাইতে হবে, তাদের একটা জালিয়ানবাগ ম্যাসাকার সমস্ত মানুষদের উপর তাদের একটা প্রতিশ্রুতি দিতে হবে। এবং খিলাফত আন্দোলনটাকেও সমস্যাটাকেও মেটাতে হবে। শ্রমিকদের যে দুরবস্থা, কারণ কালচারদের শ্রমিকদের বা যা লেবার মানুষদের তাদের যে দুরবস্থা, তাদেরকেও মাথায় রাখতে হবে। মানে সেই সময় আন্তর্জাতিক যে ঘটনাগুলো ছিল, বিভিন্ন ঘটনা অলরেডি তখন বলসেভিক মুভমেন্ট স্টার্ট হয়ে গেছে, সেই ঘটনা থেকে মানুষ উদ্বুদ্ধ শুরু হয়েছে। মানুষ এই ঘটনাগুলোর প্রেক্ষাপটে কিন্তু নন কোঅপারেশন মুভমেন্টটা আস্তে আস্তে কিন্তু শুরু হলো। এবং এর ফলে কি হলো, এবং লক্ষ্য হচ্ছে কি, মানে এই যে লক্ষ্য খিলাফত মুভমেন্টটাকে আমাদের সলভ করতে হবে, জালিয়ানবাগ ম্যাসাকার আমাদের প্রচণ্ড শাস্তি দিতে হবে, এবং সবচেয়ে প্রধান কথা রাওলাট আইন, কুখ্যাত যে রাওলাট অ্যাক্ট, সেই রাওলাট অ্যাক্ট কিন্তু আমাদের কিন্তু করতে হবে, ত্যাগ করতে হবে। তো এই রাওলাট অ্যাক্ট ত্যাগ করার পর তখন এটা খুব শান্তিপূর্ণভাবে এইটা খুব চলছিল মিছিলটা। কিন্তু সবচেয়ে মিছিলটা হলো আমাদের 1922-তে এই মিছিলটা যখন একটা যাচ্ছিল উত্তরপ্রদেশের গোরখপুর বলে একটা জায়গাতে, সেইখানে সেই গোরখপুর 12 ফেব্রুয়ারি যে ঘটনাটা ঘটলো, সেই সময় তারা খুব শান্তিপূর্ণ মিছিলে যাচ্ছিল। কিন্তু সেই একটা থানার সামনে, গোরখপুর থানায়, সেখানকার পুলিশগুলো নির্বিচারে তখন এই যে শান্তিপূর্ণ বাহিনীর উপর অত্যাচার শুরু করলো। তখন সেই শান্তিপূর্ণ অত্যাচারিত হয়ে তারা তখন ওই থানাটাকে পুরো পুড়িয়ে দেয়। এবং এই ঘটনাতে গান্ধী খুব ক্রুদ্ধ হলো। গান্ধী বললো, আমি তো নন ভায়োলেন্স থিওরির মাধ্যমে এটা করছি, আমার তো ভায়োলেন্স হয়ে গেল। এবং সেই ভায়োলেন্স ঢুকের পর তখন তিনি অসহযোগ আন্দোলনটাকে প্রত্যাহার করার কথা কিন্তু তখন বলে দেয়। কিন্তু এই যে নন কোঅপারেশন মুভমেন্টটা প্রত্যাহার করার ব্যাপারে সেখানে কিন্তু অনেক যারা নেতারা ছিল, কারণ সেই সময় কিন্তু একটা চরম পজিশনে চলে এসেছিল। যদি ঠিকঠাকভাবে হতো তাহলে হয়তো সেই সময় বলাও যেতে পারে ইন্ডিয়া স্বাধীন হওয়ার তখন একটা পদক্ষেপের জায়গায় চলে এসেছিল। তখন সেই সময় কিন্তু সুভাষ বোস তখন বললো এট ইজ এ ন্যাশনাল ক্যালামিটি, মানে উনিও সন্তুষ্ট হননি, মানে এটা একদম মানে একটা জাতীয় দুর্দৈব, এই কথাটা তিনি উল্লেখ করেছিলেন। মোহাম্মদ আলী বলেছেন এটা আত্মসমর্পণের নামান্তর। মানে জওহরলাল নেহরুও প্রচণ্ড বিস্মিত, মানে সেই সময় জওহরলাল নেহরু তখন এতে ছিলেন, অথবা তিনিও বিস্মিত এবং কোনো হতবাক হয়ে উঠেছিলেন এই সমস্ত জিনিস হিসেবে। তো সুভাষচন্দ্র বোস একটা জায়গায় আরেকটা কথা বলেছেন, হিমালয়ান মিসক্যালকুলেশন, এটা একটা বলতে পারো পর্বত প্রমাণ ভুল, এই জিনিসটা গান্ধীজি এটাকে তিনি সমালোচনাই করেছেন, ক্রিটিসাইজ করেছিলেন এই ঘটনাটাকে নিয়ে। তো যাই হোক, এর পরিণতিটা কী হলো, গান্ধীজিকে আস্তে আস্তে 1922-তে আমাদের 10 মার্চ গ্রেপ্তার করা হলো। তার পরবর্তীকালে 6 বছরের জন্য কারাদণ্ডের জন্য ওকে ঘোষণা করা হলো। তো সেই কারাদণ্ডের ঘোষণা করা, তার নন কোঅপারেশন মুভমেন্টটাকে আস্তে আস্তে স্তীমিত হয়ে গেল। সেই নন কোঅপারেশন মুভমেন্ট যখন স্তীমিত হয়, নন কোঅপারেশন মুভমেন্ট আস্তে আস্তে যখন হয়, তার কিন্তু তখনই ব্রিটিশ সরকার কিন্তু বুঝতে পারলো যে এই অবস্থাতে যেমন করে হোক, এই অবস্থাতে যদি সেই মুহূর্তে আমাদের
নন কম্পালসারি মুভমেন্টটাকে যদি এইভাবে থাকে, আমাদের এই মুহূর্তে নানা রকমভাবে আমাদের পদক্ষেপ নিতে হবে। এই পদক্ষেপটা যদি না নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের কোনোভাবেই কিন্তু এইভাবে আমাদের সাম্প্রদায়িক শক্তি হিসেবে যখন এই যদি আমরা এটাকে বিভিন্নভাবে যদি আমরা কমিউনালিজম জিনিসটাকে যদি আমরা না করে প্রসার করতে পারি তাহলে কিন্তু আমাদের এখানে রাজত্ব করা যাবে না। তো এই রাজত্ব যখনই করা যাবে না তখনই কিন্তু আস্তে আস্তে ব্রিটিশ সরকার বিভিন্নভাবে পদক্ষেপটা নেওয়ার চেষ্টায় রইল। তো যাই হোক, তো নন কম্পালসারি মুভমেন্ট শেষ হওয়ার পর তারপরে আমরা চলে যাব যে মুভমেন্টটা যখন গান্ধীজির সময় যেটা হয়েছিল, এটা হচ্ছে আমাদের কি মুভমেন্ট, সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট। তার মাঝখানে অনেকটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনার মধ্যে সাইমন কমিশন ঘটেছিল। তার মধ্যে আমি যে ঘটনাগুলো বলে দিই, নেহেরু রিপোর্ট হয়েছিল 1928-এ, 1927-এ সাইমন কমিশন ঘটেছিল, এবং 1920-তে ব্যাক সাইডে যেটা হয়েছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তখন কি করেছিল, নো চেঞ্জার আর প্রো চেঞ্জার এর মধ্যে তখন এদের মধ্যে লড়াইটা হয়েছিল। নো চেঞ্জার বলতে কি, যে কিছু কংগ্রেসের মধ্যে কিছু মানুষেরা তারা চেয়েছিল যে ব্রিটিশ সরকার যে দাবিটা করবে সেই দাবিটা কিন্তু আমাদের কোনো চেঞ্জিং হিসেবে করব না, আর এরা বলছে না, আমরা সংসদে গিয়ে আমরা ওই ব্রিটিশ সংসদের দাবিটাকে আমরা চেঞ্জিংয়ে করার জন্য আমরা করব, মানে আমরা আন্দোলন করব। কিন্তু আলটিমেট এই আন্দোলনটাকে তখন এই কংগ্রেস দুটো ভাগে ভাগ হয়ে যায়, নো চেঞ্জার প্রো চেঞ্জার। প্রো চেঞ্জারের পক্ষে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ওরা ছিলেন, তখন উনি কংগ্রেস থেকে বেরিয়ে এলেন, এবং বেরিয়ে আসার পর 1923 খ্রিস্টে 1923 তখন মতিলাল নেহরুর সহযোগিতায় তখন যে একটা পার্টি করলেন, সেই পার্টির নাম হচ্ছে স্বরাজ পার্টি। এবং এই স্বরাজ পার্টি তখন সমস্ত কিছু, স্বরাজ পার্টি কিন্তু একটা বিশাল বড় ভূমিকা নিল। খুব সংক্ষিপ্তকাল স্বরাজ পার্টি 1923 থেকে 1925, কারণ আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জনের মৃত্যুর পর এই স্বরাজ পার্টি কিন্তু তেমনভাবে ভূমিকাটা আস্তে আস্তে বিলীন হতে শুরু করলো। বাট ওই 2 বছরে কিন্তু স্বরাজ পার্টি কিন্তু একটা যথেষ্ট জনপ্রিয়তা করেছিল, এবং বেঙ্গল যে ইলেকশনে যেটা হয়েছিল সেই ইলেকশনে কিন্তু স্বরাজ পার্টি কিন্তু একটা বিশাল বড় ভূমিকা নিয়েছিল। এবং সেই বিশাল বড় ভূমিকাটা নেওয়ার পর তো 1983, তারপর 1927-এ তখন যেটা ছিল সাইমন কমিশন করেছিল। যে সাইমন কমিশন করেছিল কি, সাইমন কমিশন একটা পাঠানো হয়েছিল, যে সাইমন কমিশন পাঠানো হয়েছিল 1919 খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড যে আইনটা হয়েছিল, মন্টেগু চেমসফোর্ড আইনটাকে আমরা ঠিকমতো পালন হয়েছে কিনা এই সাইমন কমিশন কিন্তু অলরেডি তাদের দেখা করবে যে ওরা, এবং সেই সাইমন কমিশনে কোনো ইন্ডিয়ান ছিল না, এবং সমস্ত সময় ছিল ব্রিটিশ সরকাররা। তখন কিন্তু এই সাইমন কমিশনের প্রতিবাদে, মানে বলতে পারো একটা হোয়াইট কমিশন বলে তখন নামটা হয়েছিল, যে সাইমন কমিশন তখন কিন্তু কোনো প্রতিবাদ ছিল না। এবং 1927-এ তারই প্রতিবাদে, সাইমন কমিশনের প্রতিবাদে 1928 আমাদের লালা রাজপথ রায় তখন তার প্রতিবাদটা করতে গেল মুম্বাইতে, এবং সেই মুম্বাইতে প্রতিবাদ করার পর তার মাথার উপর কিন্তু লাঠির বাড়ি রাখলো, এবং সেখানে 1928-এ সেখানে কিন্তু মারা গেলেন। এবং তার পরবর্তীকালে এর প্রতিশোধ নিতে থেকে 1929 আমাদের ভগৎ সিং ট্রেড অ্যাসেম্বলি বিলেতে যে যখন পাস হচ্ছিল, তখন সেই সময় ভগৎ সিংরা তখন বোমা ছুড়লেন, বোমা ছোড়ার পর 1930-তে তিনি কিন্তু গ্রেপ্তার হলেন। এবং এই মুহূর্তটা, এই যে একটা খুব ক্রিটিক্যাল মোমেন্ট, জাংশন টাইম আমাদের বলতে পারো, সেই সময় কিন্তু আমাদের আরেকটি গল্পটা মনে যায়, তখনই কিন্তু আমাদের সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্টের তখন এখানে আমাদের গান্ধীজি তখন সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্টের তখন একটা সূচনা শুরু করেছিল। তো এইখান থেকে কতগুলো কোশ্চেন আমি সিভিল ডিসঅবিডিয়েন্স একটু পরে বলছি, তার আগে কী কী কোশ্চেন পড়ে সেই কোশ্চেনগুলো কিন্তু আমাদের অলরেডি কিন্তু আলোচনা করতে হবে। ফার্স্ট পয়েন্টটা যেটা প্রথম কথা বলি, আমি আগে যেটা বললাম রাওলাট অ্যাক্ট। হোয়াট ওয়াজ দ্য রাওলাট অ্যাক্ট? রাওলাট অ্যাক্টটা কী? রাওলাট অ্যাক্টের ফলাফলটা কি? হোয়াট ওয়াজ দ্য এফেক্ট অফ দ্য রাওলাট অ্যাক্ট? রাওলাট অ্যাক্টের ফলাফলটা কি, এটা কিন্তু একটা কোশ্চেন পড়ে। ওয়েন রাওলাট অ্যাক্ট স্টার্টেড কখন হয়েছিল? হোয়াট ওয়াজ দ্য ইম্পর্টেন্স ওয়েন জালিয়ানবাগ ম্যাসাকার ওয়াজ হেল্ড, এবং জালিয়ানবাগের এফেক্টটা কী, জালিয়ানবাগ ইনসিডেন্টের ঘটনাটা কী, কী ঘটনা ঘটেছিল জালিয়ানবাগ ম্যাসাকার মধ্যে, এবং সেই জালিয়ানবাগ ম্যাসাকার মধ্যে এফেক্টটা কী ঘটেছিল। হোয়াট ওয়াজ দ্য ইমিডিয়েট কজেস অফ জালিয়ানবাগ ম্যাসাকার? জালিয়ানবাগ ম্যাসাকার ইমিডিয়েট কজটা কী ছিল? ওয়াই খিলাফত মুভমেন্ট স্টার্টেড ইন ইন্ডিয়া? হোয়াট ওয়াজ দ্য কজেস ফর, একই কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য কজেস অফ বিহাইন্ড দ্য খিলাফত মুভমেন্ট ইন ইন্ডিয়া? হু লেড দ্য খিলাফত মুভমেন্ট? কে খিলাফত মুভমেন্টটা লিড করেছিল? সেকেন্ড পয়েন্ট, হোয়াট ওয়াজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য খিলাফত মুভমেন্ট? খিলাফত মুভমেন্টের ইম্পর্টেন্টটা কী ছিল? ওয়াই গান্ধী সাপোর্টেড খিলাফত মুভমেন্ট? গান্ধী কেন সাপোর্ট করেছিল আমাদের খিলাফত মুভমেন্টকে? এই কোশ্চেন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরেরটা কী কোশ্চেন আমাদের সবচেয়ে প্রথম কথা, আরেকটা কোশ্চেন করো, যে কোশ্চেনটা আমি একটু
এটা বলেছি মানে এইখানে এই যে হোয়াট ইজ দ্য তারপরে ছিল হোয়াট ইজ দ্য রিজন অফ নন কর্পোরেশন মুভমেন্টের রিজনটি, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ দ্য নন কর্পোরেশন মুভমেন্টের অবজেক্টিভটা কী, কারণ এবারে তোমাদের রিটিন পরীক্ষা রয়েছে, সেই রিটিন পরীক্ষা কিন্তু সেখানে কিন্তু এগুলো পরীক্ষা পড়বেই। হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ দ্য নন কর্পোরেশন মুভমেন্ট, হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ দ্য নন কর্পোরেশন মুভমেন্টের ইম্প্যাক্টটা কী ছিল, হোয়াট ইজ দ্য ওপিনিয়ন অফ বিপান চন্দ্র অ্যাবাউট দ্য নন কর্পোরেশন মুভমেন্ট, দ্য ফেলিয়ার অফ দ্য মুভমেন্ট, এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর সবচেয়ে প্রথম কথা, হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট, হোয়াট ইজ দ্য ওপিনিয়ন অফ দ্য আরসি মজুমদার ওপিনিয়ন, সমস্ত কিছু এটা করবেন। আরেকটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, যে প্রশ্নটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমাদের what is the negative attitude of the Cambridge historian about the non-cooperation movement, and বলতে পারো what is the citation of the Galahad the Cambridge historianরা এটা কি কথাটা বলেছেন, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কেমব্রিজ হিস্টোরিয়ানরা বলেছিলেন যে এই নন কর্পোরেশন মুভমেন্ট এটার কিন্তু কোনো ইট ইস নট এ প্রয়োজন, এটা কোনো প্রয়োজন তেমন বেশি ছিলেন না, মানে অনলি এখানে কি নন কর্পোরেশন মুভমেন্টটা কেন ব্যর্থ হয়, অনলি 1 থেকে 3% মাত্র অ্যাডাল্ট পিপল এখানে জয়েন করে, এবং সেখানে সবচেয়ে বেশি জয়েন করে হচ্ছে 1 থেকে 3%, মানে সমস্ত পার্সনদের মধ্যে এই নন কর্পোরেশন মুভমেন্টটা কিন্তু ছড়িয়ে যায়নি, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে দ্য আপসুরেজ অফ দ্য প্রেজেন্স বিহাইন্ড দ্য নন কর্পোরেশন মুভমেন্ট স্পন্টিনিউয়াস, এবং দেয়ার ইজ নো ভোট ক্যাচিং ট্যাকটিক্স অফ দ্য পলিটিশিয়ান, মানে সেই সময় নন কর্পোরেশন মুভমেন্টে শুধুমাত্র গান্ধী ছাড়া আর কোনো ভোট ক্যাচিং কিন্তু পলিটিশিয়ান তো কোনো ছিল না, এবং মোস্ট অফ দ্য ন্যাশনালিস্ট পিপল ফেল ডিসঅ্যাপয়েন্টেড, মানে ম্যাক্সিমাম যারা ন্যাশনালিস্ট তারা কিন্তু এই নন কর্পোরেশন মুভমেন্ট যখন ফেলিয়ার হল, মানে যখন ওটা তুলে নিলেন, তখন তুলে নেওয়ার পরে কিন্তু খুব ডিসঅ্যাপয়েন্টেড ছিলেন। আমরা তোমরা দেখেছি অনেক এরাই ছিল, তারা এত করেছিলেন, তাদের কিন্তু নন কর্পোরেশন তুলে নিয়েছিলেন, এটা কিন্তু অনেকে সাপোর্ট করেনি। তো এই একটা কোশ্চেন কিন্তু আমাদের বারবার আসে, এবং সেই বারবার আসার পর সেখানে কিন্তু যেমন রজনীপাম দত্ত ক্রিটিসাইজ করেছিলেন, ইন্ডিয়া টুডেতে যেটা করেছিলেন ক্রিটিসাইজ করেছেন, হ্যাড ক্রিটিসাইজ দ্য মুভ অফ দ্য গান্ধী ইন দ্য মার্কসিস্ট বলছে লাইন, ইন দিস ভিউ withholding the rent payment of the zamindars was going to weaken their financial position, and Gandhi was naturally perturbed at this development. একেবারে স্যার, যেহেতু একদম হাতে সময় নেই, আজকে আমাদের এই পর্যন্তই পড়াশোনা করতে হবে। স্টুডেন্টদের বলবো স্যার একেবারে গল্পের মতো বলেছেন, এবং তোমরা পরেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রিপিট দেখতে পারবে, এবং পড়তে বসে যখন এই গল্পের মতো পড়বে এটা মাথায় ঢুকে গেলে আরও বেশি সুবিধা হবে। অনেক ধন্যবাদ জানাবো স্যার আপনাকে আজকে আসার জন্য, আবারও স্যারের সঙ্গে দেখা হবে কোনো না কোনো দিন তোমাদের। আপাতত যেহেতু একেবারেই সময় নেই, শেষ করতেই হচ্ছে এডুকেশন অনলাইন, তোমাদের প্রিয় অনুষ্ঠান। প্রত্যেকে সুস্থ থাকো, সাবধানে থাকো, ভুলে যেও না বাইরে বেরোলে অবশ্যই মাস্ক কিন্তু বাধ্যতামূলক। এই পরিস্থিতি তাড়াতাড়ি কেটে যাক, আমরা প্রত্যেকেই এটা চাইবো। এখন এই পর্যন্তই, আপনাদের সবার নজর থাকুক সিটিভিএনে।